বারবার অভিযোগ উঠছে যে নিয়োগের স্বচ্ছতা থাকছে না। যে ধরুন রং অ্যান্সার কি রয়েছে, ধরুন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে প্রিলিমিনারি যে মডেল অ্যান্সার কি সেখানে হয়তো এসএসসি বলেছে না এ হবে, কিন্তু একজন পরীক্ষার্থী তিনি মনে করছেন যে না বি হবে, বি অপশনটি ঠিক হবে। তিনি অবজেকশন রেজ করবেন। এই অবজেকশন রেজ করার জন্য প্রতিটি প্রশ্নের অবজেকশন রেজ করার জন্য 100 টাকা করে, 60টি প্রশ্ন আছে। কেউ যদি মনে করেন যেমন এডুকেশনের ক্ষেত্রে 24টা রং অ্যান্সার কি আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন ছিল, তাহলে একজন ক্যান্ডিডেটকে 2400 টাকা করে দিতে হবে। অবজেকশনের জন্য ফিজ নিচ্ছে, আর আইনে বলার এই ফিজ দিতে হবে। কত কোটি টাকা তুলেছো বাবা, এটা সম্পূর্ণ ইলিগাল। তুমি ফিজ নেবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, ফিজ নেবে ওএমআর শিট দেখানোর জন্য, কিন্তু তোমার তো এই অবজেকশন জানানোর জন্য প্রতিটি ছেলের কাছ থেকে ফিজ নেবে, তাহলে তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কিসের জন্য ফিজ নিলে? যার এগেনস্টে অভিযোগ তারাই কমিটি তৈরি করে, তারাই ঠিক করে দেবে। প্রশ্ন ভুল করে রেখে দিয়ে লোকের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, নেওয়ার ব্যবস্থা আগে থেকে করে রেখেছে। আর বেকার ভাতা মানে ওই যুবসাথী প্রকল্পে 1500 টাকা কেন? ন্যূনতম 15,000 টাকা দিন। সমস্যাটা তৈরি তো করে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় যা যা করেছেন সে আর না বলাই ভালো। স্যার, এসএসসির ক্ষেত্রে প্রশ্ন ভুল থাকার পরবর্তীতে সেটা যদি চেক করতে হয় তাহলেও পরীক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠছে, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। দেখুন, স্কুল সার্ভিস কমিশনের যে আইন, নিয়োগের যে আইন, সেখানে স্পষ্টত বলা আছে কখন ফিজ নিতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যখন করবে তখন ফিজ নিতে পারে, আর যদি ওএমআর শিটগুলো দেখতে চান তাহলে ফিজ নিতে পারে। কিন্তু এই ক্ষেত্রে কী করা হয়েছে, যেমন এডুকেশন সাবজেক্ট, যেমন বাংলাতে, ইংরেজিতে, ইতিহাসে, বিভিন্ন সাবজেক্টে যে ধরুন রং অ্যান্সার কি রয়েছে, ধরুন এ বি সি ডি চারটে অপশনের মধ্যে প্রিলিমিনারি যে মডেল অ্যান্সার কি সেখানে হয়তো এসএসসি বলেছে না এ হবে, কিন্তু একজন পরীক্ষার্থী তিনি মনে করছেন যে না বি হবে, বি অপশনটি ঠিক হবে। তিনি অবজেকশন রেজ করবেন। এই অবজেকশন রেজ করার জন্য প্রতিটি প্রশ্নের অবজেকশন রেজ করার জন্য 100 টাকা করে, 60টি প্রশ্ন আছে। তার মানে কেউ যদি মনে করেন যেমন এডুকেশনের ক্ষেত্রে 24টা রং অ্যান্সার কি আউট অফ দ্য সিলেবাস প্রশ্ন ছিল, তাহলে একজন ক্যান্ডিডেটকে 2400 টাকা করে দিতে হবে। তাহলে এটা যদি সব ক্যান্ডিডেটকে 2400 টাকা করে দিতে হয়, বেকার যুবকযুবতীরা টাকা কোথায় পাবেন? আইনে বলা নেই, অথচ টাকা তুলেছে বাজার থেকে, এবং কত টাকা তুলেছে তার হিসাব আদালত আজকে বলেছে জমা দিতে। আর যে রং অ্যান্সার কির বিষয়ে আমাদের যা বক্তব্য, যেটা অপশানে এটা ঠিক হবে না বিয়ে হবে, এডুকেশন সাবজেক্ট, ভূগোল, ইতিহাস, ইংরেজি, বিভিন্ন সাবজেক্টে রং অ্যান্সার কি রয়েছে। এবং সবথেকে বড় কথা, রং অ্যান্সার কি তো করেছে যাতে ছেলেমেয়েরা অবজেকশন না জানাতে পারে প্রপারলি, কারণ ওরা ভুল করবে, কিন্তু অবজেকশন জানাতে গেলে পয়সা লাগবে। আর ওদের মতে যেটা ঠিক হবে, তোমার অবজেকশনে যদি ঠিক হয় তবেই তোমাকে টাকা রিফান্ড করবে, আর বাদ বাকি টাকাটা পকেটে ঢুকিয়ে নেবে। তাহলে ওরা কি করবে? বেসিক্যালি ইচ্ছাকৃতভাবে অবজেকশনের উপর দাঁড়িয়ে কম অবজেকশনেবল অ্যান্সার কিগুলো অ্যাকসেপ্ট করবে। এটা ওদের স্বাভাবিক সাধারণ প্রবৃত্তি হতে পারে, সেই জন্য ওই অবজেকশনের জন্য ফিজ নিচ্ছে, আর আইনে বলার এই ফিজ দিতে হবে। কত কোটি টাকা তুলেছো বাবা, এটা সম্পূর্ণ ইলিগাল। এই সাহসটা কোথা থেকে পাচ্ছে জানি না তারা কোথা থেকে, আইনে তো এটা পারমিট করে না। এবার বলবেন যে আমি ভুলভাল অবজেকশন মানে কাটেল করার জন্য এই টাকাটা নিচ্ছি, কিন্তু তার জন্য তো আইন থাকা প্রয়োজন। আইনে বলা আছে কোথায় ফিজ নেবে, কোথায় ফিজ নেবে না। আইনে একেবারেই বলা নেই যে তুমি এটা ফিজটা নিতে পারবে। তুমি ফিজ নেবে অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য, ফিজ নেবে ওএমআর শিট দেখানোর জন্য, কিন্তু তোমার তো এই অবজেকশন জানানোর জন্য প্রতিটি ছেলের কাছ থেকে ফিজ নেবে, তাহলে তুমি অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য কিসের জন্য ফিজ নিলে? ওইটা তো সিলেকশন প্রসেসের জন্য, গোটা সিলেকশন প্রসেসের জন্য ফিজ। এই যে 100 টাকা ধার, এই যে কমিটি তৈরি, এক্সপার্ট কমিটি তৈরি করে দেবে, ওদেরই কমিটি থাকবে। যার এগেনস্টে অভিযোগ তারাই কমিটি তৈরি করে, তারাই ঠিক করে দেবে। নোবডি ক্যান বি জাজ অফ দেয়ার ওন কজ। নিজের ভুলে নিজেই বিচারক, এটা তো হতে পারে না। বাইরের একজন সংস্থা দাও, তার একটা ট্রান্সপারেন্সি রাখো, সেই এক্সপার্টরা কি ওপিনিয়ন দিল সেটা আপলোড করো, প্রত্যেককে কমিউনিকেট করো যারা যারা অবজেকশন করলো, একটা তো ট্রান্সপারেন্সি থাকবে। বা অন্তত ওয়েবসাইটে আপলোড করে দাও।
যে এই এই প্রশ্নের সাপেক্ষে এই অ্যান্সার দিয়েছিলাম, সেই সাপেক্ষে এটা এতগুলো অবজেকশন এসেছিল, এই রেফারেন্স দিয়েছিল, তার সাপেক্ষে আমরা অ্যানালিসিস করে এটা দেখেছি, এই তার রিপোর্ট, এক্সপার্ট রিপোর্ট। না, কোনো স্বচ্ছতা নেই। এত কিছু হলো, ফার্স্ট SLST 2016-তে গোটা সিলেকশন প্রসেস বাতিল হলো, তারপর সেকেন্ড SLST, আবার এই ধরনের অস্বচ্ছতা। দেখুন, নিয়োগের যে আইন, বারবার বলি, তার একটি অংশেরও ব্যত্যয় হওয়াটা অনুচিত। তাহলে যেটা হয় সেটা হচ্ছে পাথওয়ে ক্রিয়েট করা হয় দুর্নীতির, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আপনি রং অ্যান্সার কি রেখে বেসিক্যালি দুর্নীতির পাথওয়ে ক্রিয়েট হয়। বারবার দেখবেন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় দেখা যায়। ফলে কোনোভাবেই এটা উচিত নয় রং অ্যান্সার কি রাখা। প্রশ্ন ভুলের সাপেক্ষে এর আগে দেখেছেন টেট 2014-তে 6টা প্রশ্ন ভুল হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন ভুল হচ্ছে, প্রশ্ন অ্যান্সার কি আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন হচ্ছে। এগুলো অত্যন্ত এর আগেও মাননীয় বিচারপতি অমৃতা সিনহার কাছে ভৎসনা স্বীকার হয়েছিল এসএসসি, যে এসএসসি কোনো টাকা ইনকাম করার কোনো কোম্পানি কিনা। এই এসএসসি কি সেই দিকে আবারও যাচ্ছে? দেখুন, SSC এটি একটি আর্টিকেল 12 অথরিটি, এর নিয়োগে স্বচ্ছতা থাকা উচিত, এটা রেকমেন্ডেটরি অথরিটি। তারা এই সিলেকশন প্রসেসটা কন্ডাক্ট করে, কিন্তু কন্ডাক্টের ক্ষেত্রে তাদের মধ্যে স্বচ্ছতা থাকছে না। বারবার অভিযোগ, একইভাবে বোর্ডের ক্ষেত্রেও তাই বারবার অভিযোগ উঠছে যে নিয়োগের স্বচ্ছতা থাকছে না। নিয়োগের স্বচ্ছতা না রাখলে বেসিক্যালি এই সংস্থাগুলো সম্পর্কে মানুষের মনে ডাউট তৈরি হবে। আপনি ধরুন, আমরা মামলা করলাম, যে আমি মামলা করে একটা অর্ডার বের করলাম যে ইন্টারভিউ ইন ক্যামেরা করতে হবে, না, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট ছুটল, এখন স্টে হয়েছে, এখন মামলা পেন্ডিং। আশা করি আমাদের পক্ষেই রায় হবে, যাই হোক না কেন সেটা দেখা যাবে। কিন্তু এটা ইন ক্যামেরা, এটা করার মধ্যে তো কারোর কোনো অপরাধ ছিল না, আপনি অ্যাপিল করতেই পারেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ হয়েছে, কিন্তু এটা করলে তো কারোর ক্ষতি হতো না। তাহলে জানতে পারতো এই ব্যক্তিটি ইন্টারভিউ কী বলেছে, লেকচার ডেমোতে কী বলেছে, আরেকজন ব্যক্তি কী বলেছে, তারা যে কোনো সময় সেটা কপি নিয়ে সেটা দেখে নিতে পারতো যে সে কেন কম নাম্বার পেলো বা আরেকজন কেন বেশি নাম্বার পেয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এসএসসি প্রশ্ন ভুল করছে। এই যে বিভিন্ন এডুকেশনে 24টা, ভূগোলে, বাংলায়, ইংলিশে বিভিন্ন প্রশ্ন ভুল হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন এই যে যুবসাথী 1500 টাকা দেওয়া হচ্ছে, এটা ইন্টারভিউ যাতায়াতের খরচায় কাজে লাগবে। তাহলে এখানে সব টাকা বেরিয়ে গেল স্যার। 1500 টাকা কী করে হবে? এডুকেশনে তো 24টা প্রশ্ন ভুল, তাহলে 2400 টাকা লাগবে। 1500 টাকা কী করে হবে? মানে দিচ্ছে আপনাকে 1500 আর নিয়ে নিচ্ছে 2400, যার কোনো মানে লিগালি পারমিসিবল না, তার কোনো স্ট্যাটুটারি ব্যাকআপ নেই। মানে বেসিক্যালি আপনার কাছ থেকে টাকা নিয়ে, বেশি টাকা নিয়ে আপনাকে কম দেওয়া হচ্ছে। আপনি ইন্টারভিউ কি দিতে যাবেন? ইন্টারভিউ দিতে যাওয়ার আগে পর্যন্ত তো আপনার প্রশ্ন ভুল করে রেখে দিয়ে লোকের কাছ থেকে কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে, নেওয়ার ব্যবস্থা আগে থেকে করে রেখেছেন। 1500 টাকা কী হয়? যদি 24টা প্রশ্ন বলে 1500 টাকা কী হবে? 2400 টাকা লাগবে। প্রশ্নের অবজেকশন করতে যদি 2400 টাকা লাগে, তারপরে তো রেক্টিফাই হওয়ার পরে তারপরে তো ইন্টারভিউ পার্টিসিপেট করে, তারপরে তো টাকা যাতায়াতের কত টাকা খরচা হবে। তাহলে একজন বেকার যুবক যুবতীর পক্ষে তো সম্ভব না। আপনি চাকরিও দেবেন না, বেকার ভাতার নাম করে 1500 টাকা দেবেন না, 2400 টাকা তার পকেট থেকে কেটে বের করে নেবেন, এটা কী করে সম্ভব? আবার অন্যদিকে একটা একদমই আলাদা বিষয়, আরামবাগে একটি চিত্র উঠে আসছে। আরামবাগ থেকে এই যুবসাথীর লাইনে এতটা ভিড় হয়েছে, পুলিশ প্রশাসন পুরোপুরি ব্যর্থ, নিয়ন্ত্রণ করতে না পারার জন্য দৌড়াদৌড়ি, কাগজ ছাড়া এই যাচ্ছে তাই অবস্থা সৃষ্টি হয়েছে। দেখুন, আমি প্রথমত মনে করি এই রাজ্যের যুবকদের হাতে হাতে মোবাইল। আপনার যদি অ্যাপ্লিকেশন করতে হবে আপনি অনলাইন করে নিন। আর বেকার ভাতা মানে ওই যুবসাথী প্রকল্পে 1500 টাকা কেন? ন্যূনতম 15,000 টাকা দিন, ন্যূনতম 15,000 টাকা দিন মাসে। অবভিয়াসলি আমি তো মনে করি 50,000 টাকা দেওয়া উচিত। আপনি রাষ্ট্র ফেল করছেন একজন বেকার যুবক যুবতীকে কর্মসংস্থান দিতে, তারপরে আপনি হাতে 1500 টাকা ধরিয়ে দিচ্ছেন, তাও আবার লাইনে দাঁড় করিয়ে রেখে। আজকের দিনে দাঁড়িয়ে সব কিছু অনলাইন হয়, এটা অনলাইন করে দিতে পারতেন। একটা ফর্ম ফিল আপ করতো, তার সবাইকে দাঁড় করিয়ে রাখার দরকার কি? প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনারাই পাঠিয়ে দিন না, আপনারা নিজেরাই দুয়ারে বেকার ভাতা প্রকল্প চালু করে দিন।
দুয়ারে বেকার ভাতা প্রকল্প চালু করে দিন, যার বাড়িতে যতজন আছে। আর আপনাদের এমনি তো প্রতি বাড়িতেই দিতে হবে, কারণ আপনারা তো আসার পরে এই রাজ্যে না বেসরকারি কর্মসংস্থান হয়েছে না সরকারি ক্ষেত্রে কর্মসংস্থান হয়েছে, আর যা বা হয়েছে পর্বত প্রমাণ দুর্নীতি, ফলে একটার পর একটা নিয়োগ প্রক্রিয়া সেটা বাতিল হয়েছে। মানে যারা চাকরি পেয়েছে মমতা ব্যানার্জির আমলে তার থেকে বেশি বাতিল হয়ে গেছে, তার কারণ ওরা দুর্নীতি করেছে। দোষ দিয়ে লাভ নেই। দেখুন, আপনি বলতে পারেন ওই চাকরি খেকো আইনজীবী, আরে দুর্নীতি করলেন আপনি, সাদা খাতা শিক্ষক করলেন আপনি, প্রমাণ করতে পারলেন না যে না ওটা সাদা খাতা না, ওটা ভর্তি খাতা, চাকরি গেল দিয়ে আইনজীবী, তো এটা তো চলতে পারে না। দুর্নীতি করেছে মমতা ব্যানার্জির সরকার, দুর্নীতি করেছে মমতা ব্যানার্জিরা। এই দুর্নীতির দায় মমতা ব্যানার্জিদের, এদের জন্য চাকরি গেছে, কারণ এরা চাকরি দিতে ব্যর্থ হয়েছে একদিকে, অপরদিকে এদের দুর্নীতি করার জন্য যে কয়েকজন চাকরি পেয়েছিল সেগুলো কয়েকজন ওরা চাকরি গেছে। আপনি বলছেন তৃণমূল দুর্নীতি করছে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ভাষায় বলছেন কোনো জায়গায় সমস্যা হলে যে আগে এগিয়ে যায় সে তৃণমূলের লোক, এটাই তৃণমূলের নীতি। দেখুন, সমস্যাটা তৈরি তো করে তৃণমূল কংগ্রেস, তারপর নিজেই ছুটে যায়। হ্যাঁ, তো সমস্যার স্থলেই তো তৃণমূল কংগ্রেস থাকবে, এটাই স্বাভাবিক, কারণ তৈরি তো করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নিজেই হচ্ছে সমস্যা, মানে এই রাজ্যের মূল সমস্যাটাই তো তৃণমূল কংগ্রেস, ফলে সমস্যার স্থলে দৌড়ে যাওয়ার ব্যাপার নেই, সমস্যাটাই তৃণমূল কংগ্রেস। এই রাজ্যের সমস্যার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি ক্ষেত্রে আপনি যে দেখুন কোথায় কোন সমস্যায় না তৃণমূল কংগ্রেস নেই, প্রতিটি সমস্যায় তৃণমূল কংগ্রেস রয়েছে, এবং তৃণমূল কংগ্রেস মানেই সমস্যা। তাই মানুষ এই সমস্যার থেকে মুক্তি পেতে চাইছে, তৃণমূল কংগ্রেস থেকে মুক্তি পেতে চাইছে, বেকার যুবক যুবতীরা মুক্তি পেতে চাইছে, তারা দুর্নীতিগ্রস্ত নিয়োগ চায় না, তারা বেকার ভাতা নয়, তারা প্রতি মাসে 1500 টাকা বেকার ভাতা নয়, প্রতি মাসে 50,000 টাকা মাইনে চাকরি চায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সেটা অ্যাসিওর করতে হবে, সরকারি নিয়োগের মাধ্যমে অ্যাজ ওয়েল এজ বেসরকারি নিয়োগের মাধ্যমে। কারণ এই রাজ্যে কর্মসংস্থানের প্রশ্নে সরকারি নিয়োগ নেই, বা হলেও পর্বত প্রমাণ দুর্নীতি, আর বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ নেই, ফলে বেসরকারি কর্মসংস্থান নেই। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, বেকার যুবক যুবতীদের হাতে চাকরি তুলে দিতে হবে। পার্থ চট্টোপাধ্যায় এই কথা বলেছেন যে ভাতা নয় কর্মসংস্থান চাই, এতদিন পরে তার মনে হচ্ছে না, পার্থ চট্টোপাধ্যায় যা যা করেছেন সে আর না বলায় ভালো, কহতব্য নয়।